বৃহস্পতিবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ বৃহস্পতিবার। আমরা মূলত বৃহস্পতিবারের সন্ধ্যায় সৃষ্টিশীল এবং সাংগঠনিক মানুষদেরকে দাওয়াত দিয়ে থাকি। সারা সপ্তাহের ক্লান্তিকর সময় যখন একটা রিল্যাক্সেশন টাইম আসে তখনই আমরা আড্ডায় বসি সৃষ্টিশীল মানুষদের নিয়ে এবং সাংগঠনিক মানুষদের নিয়ে। আজ আমরা পেয়েছি অনবীক্ষণ সংগঠনকে। অনবীক্ষণ সংগঠনের দুই কর্মী জহুরুল ইসলাম শাহরিয়ার এবং করবী নুসরাত। আপনাদের দুজনকে স্বাগতম আমাদের বৃহস্পতিবার সন্ধ্যায়। কেমন আছেন? ভালো। হ্যাঁ, কেমন চলছে সংগঠন? খুব ভালো। কেমন মানে এই ইদানিং আপনাদের সংগঠনের কি কি কাজ আপনারা করলেন? প্রথমে শাহরিয়ারের কাছে প্রশ্ন। ইদানিং আসলে আমাদের অনবীক্ষণের সব থেকে বড় একটা প্রজেক্ট যেটা ছিল হচ্ছে অনবীক্ষণ মুন্ডা স্কুল। তো আমরা মুন্ডা একটা সম্প্রদায় আছে, সেটা আসলে কেউ জানতো না, আমি নিজেও জানতাম না। তো আমরা অনবীক্ষণ মুন্ডা স্কুল করেছি, যেটা হচ্ছে মুন্ডা সম্প্রদায় তাদের আসলে মানে যেখানে যায় তাদের সাথে কমিউনিকেশন গ্যাপ আছে, যে আমরা যারা সাধারণ বাচ্চা এবং তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে। দ্যাটস ওয়াই আমরা শুধুমাত্র তাদের জন্য, তাদের বোঝার স্বার্থে তাদের জন্য একটা স্কুল করেছি। আচ্ছা, আপনার অনবীক্ষণ সংগঠন থেকে স্কুলটা করে দিয়েছেন, তাই তো? এই যে ফাইন্যান্সটা করেছে কারা বললেন? ফিজান কোম্পানি। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, এই যে বাচ্চাদের নিয়ে কাজ করতেছেন, মানে আপনার নিজে এক সময় বাচ্চা ছিলেন, তো বাচ্চাদেরকে অনেক যারা পড়াশোনা যারা দূরে থেকে মানে পড়াশোনা বঞ্চিত যারা সোসাইটি থেকে যাদেরকে আমরা সেভাবে মানে সহযোগিতা করতে পারি না এবং পরিবার থেকে সহযোগিতা যারা পায় না, এইসব মানুষদের নিয়ে আপনারা কাজ করতেছেন। এটা একটা ভালো লাগা কাজ করে কিনা? অবশ্যই নিজের একটা আত্মতৃপ্তি যে জিনিসটা আছে সেই জিনিসটা কাজ করে। বাহ। শাহরিয়ার, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মেজর। এই সিলেটের মেজর জেলা, মানে আপনি সিলেটেই বড় হয়েছেন। আসলে প্রিয় দর্শক, এই সিলেটে কিন্তু প্রত্যেক আপনি যদি খোঁজ নিয়ে থাকেন বিভিন্ন এলাকায় অনেক সৃষ্টিশীল, এই সিলেট শহরে সৃষ্টিশীল তরুণ তরুণীরা সমাজ বদলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। যেমন শাহরিয়ার মেজর জেলা থেকে এসেছেন। পড়াশোনা স্কুল কলেজ কোথায়? আমার স্কুল হচ্ছে কি আলামিন জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, সিলেট মেজর জেলা। আর কলেজ হচ্ছে গিয়ে আমি সিলেট সরকারি কলেজ। আর এখন কি করছেন? এখন আমি আছি সিলেট এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে। বাহ, চমৎকার। পড়াশোনার পাশাপাশি এই যে সাংগঠনিক কাজকর্ম করছেন, পড়াশোনা ডিস্টার্ব হয় না? অনেক ছাত্রছাত্রী সাংগঠনিক কাজ করতে চায়, তাদের উদ্দেশ্যে আসলে এই প্রশ্নটা। না, আসলে দেখেন, আমরা যখন অবসর টাইমটা কাটাই তখন যদি আমরা যে আড্ডা না দিই, আমরা যদি কিছু একটা নিয়ে চিন্তা করি কিভাবে আমাদের শহরটাকে বদলানো যায়, কিভাবে আমাদের পাশের এলাকা পাশের জায়গা সেগুলো বদলানো যায়, সেই চিন্তা ভাবনাগুলো যদি আপনি অবসর টাইমে করেন, দেখবেন আপনার মাথা থেকে কিছু না কিছু একটা বের হয়ে গেছে। আচ্ছা, তো ওই সময়টা আপনি কাজে লাগান, ওইটা কিন্তু আপনার পড়াশোনায় কোনো এফেক্ট পড়ছে না। আচ্ছা, করবীর কাছে প্রশ্ন। করবীর নামটাই খুব সুন্দর, করবী। এই নাম কে রেখেছে? আমার মা রেখেছে। মা রেখেছে। নামের অর্থ? করবী একটা ফুল। আচ্ছা, আর ওটা সংস্কৃত আবার একটা অর্থ আছে, ওটা আমি ভালো করে তেমনটা জানি না আসলে। ভালো করে জানেন না, কিন্তু শহরের জন্য বা সমাজের জন্য আপনি কিন্তু কাজ করছেন। নামে কি আসে যায়, কাজই আসলে সবকিছু। অনবীক্ষণের সাথে কতদিন হলো যুক্ত হয়েছে? অনবীক্ষণের সাথে আমি আসলে ফেব্রুয়ারির দিকে হচ্ছি। এই সংগঠনের কি এমন আছে যে আপনাকে আকর্ষণ করলো এবং সংগঠনে যুক্ত হলেন? আমি মূলত এই সংগঠনের যে বাচ্চাগুলোকে নিয়ে কাজ করা হয়, মুন্ডা স্কুলটাকে দেখে আমি এসেছি এই সংগঠনটাতে মূলত। তারপরে হচ্ছে এরা বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। আমরা যে সমস্যাগুলোকে হিসাবই করছি না টাইপের কিছু সমস্যা আছে, বা অনেকে আছে যে এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করার মতো কেউ নাই, আসলে আমাদের সময় নাই হয়তো, আমরা সেই জিনিসগুলোকে তুলে ধরি। আর অনবীক্ষণের সেই প্রচেষ্টাটা দেখি আমি আসলে সংগঠনটা। আচ্ছা করবী, আপনি বলেছেন যে বাচ্চাদের নিয়ে কাজ করছেন অনবীক্ষণ, সেটা দেখে আপনার খুব ভালো লেগেছে, তাই আপনি অনবীক্ষণ এসেছেন। আপনার তো নিশ্চয়ই বাচ্চাদের প্রতি একটা সফট কর্নার তো অবশ্যই আছে, বোঝা যাচ্ছে যেটা। আপনি কি একা একা কাজ করতে পারতেন না যদি অনবীক্ষণে জয়েন করতেন না? যদি না পারতেন? একা কাজ করা যায়, আপনি একা কাজ করতে পারবেন, কিন্তু সবাইকে নিয়ে কাজ করলে হয় কি যে কাজটা আরো বেশি করা যায়। চমৎকার। আসলে আরো বেশি বেশি মানুষকে ওটার প্রতি আকর্ষিত করতে। তার মানে একটা কাজ যদি আমরা একার চেয়ে সবাই মিলে যদি করি তাহলে সেই কাজটা আরো সহজ এবং অনেক সুন্দরভাবে কাজটা করা যায়। ঠিক এই জন্যই সংগঠন, তাই না? করবী কি করছেন? আমি অনার্স দ্বিতীয় বর্ষে আছি এমসি কলেজে। প্রিয় দর্শক, এই যে দেখেন মাত্র সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে, বয়স অত বেশি নাই তরুণ তরুণীদের, কিন্তু সমাজকে তারা বদলে দিতে চায়, এরকম চিন্তা ভাবনা নিয়ে তারা কাজ করছে।
এই মানুষগুলো আছে বলেই মনে হয় বাংলাদেশটা এখন পর্যন্ত চারদিকে এত খারাপ খবর পাই না আমরা, দুর্নীতির খবর, খুন, ধর্ষণ, হত্যা, এইসব খারাপ খবরের বিরুদ্ধে বাংলাদেশটা এখনো টিকে আছে শুধুমাত্র এই ছেলে মেয়েগুলো আছে বলেই আমার তা মনে হয়। এখন পর্যন্ত তো অনেক ভালো কাজ করেছেন, আপনার কাছে শুনেছি কোনো অ্যাচিভমেন্ট আছে কিনা সংগঠনের, কোনো পুরস্কার বা কোনো অ্যাচিভমেন্ট? জি অবশ্যই, আমরা 2018 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সেরা 50-এ যাই। আচ্ছা, তো এখান থেকেই জয় বাংলাতে অবশ্যই সেরা সেরা সংগঠনগুলোকেই ডাকে, তার মানে অবশ্যই আপনারা বাংলাদেশের সেরা সংগঠনগুলো একটা। কংগ্রেচুলেশনস। আর তারপর হচ্ছে গিয়ে আমরা ভালোবাসার বাংলাদেশ নামে একটা ইভেন্ট করি, যেটাতে হচ্ছে গিয়ে আমাদের যে অনুবীক্ষণীয় ভিডিও ডকুমেন্ট যেটা আছে সেটা আমরা প্রদর্শন করি, এবং সেখানে 9643টা ভিডিওর মধ্যে আমরা টপ 25-এ থাকি। তো 2018 সালে এই দুইটাই আমাদের অর্জন এখন পর্যন্ত। 2019 সালে তো নিশ্চয়ই আরো কিছু অর্জন হবে, নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে সংগঠন নিয়ে, কোনো ইদানিং কোনো কাজ হবে সংগঠন থেকে? জি, ইদানিং আমরা 5টি প্রজেক্ট নিয়ে আগাচ্ছি। তো এখন পর্যন্ত মানে আমরা আমাদের চিন্তার ভেতর সব থেকে ভালো যে প্রজেক্ট আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি আমরা বৃক্ষরোপণ করতে চাচ্ছি, কারণ এখন সময়ের উপযোগী যে প্রজেক্ট ধরতে পারেন বৃক্ষরোপণ করতেই হবে, কারণ অবস্থা তো খুব খারাপ। এত বৃষ্টি, যখন বৃষ্টি হয় খুব বেশি বৃষ্টি, যখন সূর্য ওঠে এত গরম টেকা যায় না। এটা তো অবশ্যই আমরা আমাদের প্রকৃতিকে নষ্ট করে দিচ্ছি, প্রকৃতিও আমাদেরকে ফিডব্যাক দিচ্ছে, প্রকৃতির কাছে যেতেই হবে। আর কোনো কাজ? আপনি শুনে আনন্দিত হবেন যে আমরা বৃক্ষরোপণ শুধুমাত্র সিলেট শহরে করছি না, আমরা করছি হচ্ছে কি সিলেট জেলার প্রায় 13টি উপজেলা আছে। তার মানে আপনার সংগঠনটা শুধুমাত্র এই শহরে না থেকে উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিচ্ছেন, তাই তো? আর আর কি কাজ? তারপর হচ্ছে কি আমরা চাচ্ছি যে যারা সুবিধা বঞ্চিত বাচ্চা আছে তাদের জন্য একটা মৌসুমি ফলের দোকান দেবো, যেখানে ধরেন তারা কিছু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করলো, ধরেন পলিথিন আছে বা কেউ হাতে নখ টক কেটে আসলো, যারা মানে করতে পারেন এগুলো, বেসিক্যালি তারা করলো এই কাজগুলো। করার পর তারা সে ইচ্ছে মতো যে কোনো একটা ফল নিয়ে যায়, মৌসুমি ফল যে কোনো একটা ইচ্ছে মতো মৌসুমি ফল নিয়ে ফল দিতে তাদের টাকা লাগবে না? না, সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা আচ্ছা, একটা শুভেচ্ছামূলক থাকতে পারে, হয়তো বা 2 টাকা বা 1 টাকা। তারা তো সুবিধা বঞ্চিত, ওই জন্য তাদের জন্য আমাদের এইটুকু করা। হ্যাঁ, তা তো অবশ্যই। আমাদের বাচ্চারা মনে হয় ফল থেকে অনেক দূরে, ফলে এত পুষ্টি, কিন্তু আমরা বাংলাদেশে এত ফল উৎপন্ন হয়, কিন্তু বাচ্চাদেরকে আমরা উচ্চ মূল্যের কারণেই হোক আর যে কারণেই হোক আমরা এখন পর্যন্ত পুষ্টি বাচ্চাদের কাছে পৌঁছতে পারছি না। ভালো উদ্যোগ। আর কোনো উদ্যোগ আছে? আর আরেকটা আমরা করেছি যেটা হচ্ছে কি ফিল্টার প্রকল্প, এটা যে আমরা দেখি যে রিক্সাওয়ালা বা শ্রমজীবী মানুষ যারা অনেক খাটে আমাদের জন্য, কিন্তু তাদের জন্য আলটিমেট আমরা কিছু করতেছি না। অনেকে আছে অনেক খারাপ ব্যবহার করে, ভালো কিছু কিন্তু কেউ করে না। তো আমরা চিন্তা করেছি যারা তাদের জন্য আর কি আমাদের সিলেটের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে একটা করে ফিল্টার বা একটা করে বড় পানির টান যেটা বলি সেগুলো প্রতিস্থাপন করা, এবং সেখানে সাপ্লাইয়ের যে পানিগুলো আছে সব মানে ওরা সিটি কর্পোরেশনের সাহায্যে তারা করবে না। তো তারা যদি এই সাহায্যটা আমাদের করে তাহলে প্রতিটা সুবিধা বঞ্চিত যে মানুষগুলো আছে তারা অনেক সময় তৃষ্ণার্ত থাকে, তারা তাদের কাঙ্ক্ষিত পানি খেতে পারে। আপনার এই বুদ্ধিটা দেখে আমার না একটা গল্পের কথা মনে পড়ছে। গল্প না, এটা খুব সাধারণ একটা ঘটনা। আমরা রিক্সাওয়ালাকে ডাক দিই, এই ড্রাইভার যাইবা, আর ড্রাইভার আমাদেরকে বলে কোথায় যাবেন। তাদের তাদের বলার যে সম্বোধনের জায়গাটা আর আমাদের সম্বোধনের জায়গাটা, আমরা সমাজের নিচু স্তর কারা আসলে, যারা নিচু স্তরের, বা আমি তাদেরকে বলা হয় যে নিচু স্তরের লোক, কিন্তু আসলে নিচু স্তরের তো আমরা, যারা আমরা মানে সম্মান দিতে যাই না। এই যে আপনারা সম্মানটা আমরা তাদের আসলেই ফিরিয়ে দিতে জানি না। এই যে আপনারা কাজ করতেছেন ওদের সম্মানের জন্য, বাচ্চাদের মানে পুষ্টির জন্য কাজ করতেছেন, খুবই ভালো করতেছেন। আচ্ছা করবি, আপনি এই সংগঠনে যোগ দেওয়ার আগে ছোটবেলায় গল্প শুনতে চান না? আপনি কি সবসময় একাই ছিলেন বাসায়, সবসময় পড়াশোনাই করতেন, নাকি এর পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু করতেন? না, মা শিক্ষিকা ছিলেন প্রাইমারি স্কুলে, তো ওই হিসাবে মায়ের হাত ধরেই বড় হওয়া। মা যেটুকুই শেখাতেন ওইটুকুই শেখা, টুকটাক আবৃত্তি শেখাতেন, টুকটাক আঁকাআঁকি করতে পছন্দ করতাম। আপনার বাসায় কই? আমার বাসা হচ্ছে সুনামগঞ্জের জামালগঞ্জে। বাহ, অনেক দূর থেকে আসছেন তাহলে এই শহরে পড়তে আসছেন, মানে একদম আরেকটা জেলা থেকে, সুনামগঞ্জ থেকে। সুনামগঞ্জের বন্যার কি খবর, কোনো খবর আছে? এখন তো পানি বেড়ে গেছে, বন্যায় অনেক মানুষ আসলে খুব বেশি অসুবিধার মুখে পড়ে গেছে। অনেকে বাড়িঘর হারিয়ে ফেলেছে, আশ্রয়হীনতা, মানে অনেক ধরনের সমস্যা হচ্ছে। আমরা আসলে এরকম একটা জলবায়ু ভোগান্তিতে পড়ে গেছে, খুবই একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, যে কখন কি হচ্ছে বলা মুশকিল। এই বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বেশি বৃষ্টি হচ্ছে,
আবার রোদ উঠলে কথা নাই, সুনামগঞ্জের অবস্থা খুব খারাপ, বিশেষ করে নদ নদীর পানিগুলো বেড়ে গিয়েছে, হাওর ডুবে গিয়েছে। তাদের জন্য কিন্তু অনেক সংগঠন কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। আমাদের সিলেটে যে ক্রিয়েটিভ ছেলেপেলেরা আছে তারা কিন্তু অলরেডি মানে ত্রাণ বিতরণে সাহায্য সহযোগিতা করছে, কিছু সংগঠন কাজ করছে। হ্যাঁ, আপনার ছোটবেলায় গল্প শুনছিলাম। তারপরে আর টুকটাক বলতে পড়াশোনা করতাম আর ডিবেট করতে একটু পছন্দ করতাম। ওই স্কুলে যে কাজগুলো বসে বসে করা যায় ওইগুলোই করা হতো আর কি। ডিবেট করতেন আর হচ্ছে গিয়ে মানে কি বললেন, আবৃত্তি করতেন। তার মানে কণ্ঠের সাথে একটা কাজ, গান আবৃত্তি এগুলা গানের চর্চা গলাটা হয়। আমার তেমন একটা ভালো ছিল না, মা বলতেন গানের গলা, গান তোমার দ্বারা হবে না। আচ্ছা, তারপরে ওইটা আর করা হয় নাই। আবৃত্তিতে উনি অনেক উৎসাহ দিতেন যে এই কাজটা ধরে রাখ। এখন কি অনুবীক্ষণের পাশাপাশি আর আবৃত্তিতে যাওয়ার ইচ্ছা আছে? আছে তো অবশ্যই, এখন দেখা যাক। হ্যাঁ হ্যাঁ সেটাই। শাহরিয়ার, আমরা অনেক কঠিন কঠিন কথা বলছি, এবার কিছু হালকা কথা হয়ে যায়। অবসর সময় কি করেন? অবসর সময় আসলে যতটুকু ফ্রি টাইম পাই আমি আসলে সবটা কি মানে অনুবীক্ষণই নাকি এর বাইরে আর কোনো অপশন নাই? অনুবীক্ষণই বলতে আমি একটা কথা বলি, এটা খুব আমার যেটা ভালো লাগে, আমার যে সার্কেলটা আছে না, সার্কেলটা হচ্ছে গিয়ে আমার যে ফ্রেন্ডস আছে, আমরা অনুবীক্ষণ যারা সৃষ্টি করেছি বা আমরা যারা প্রতিষ্ঠাতা আছি, তারা সবাই আমরা ফ্রেন্ড, খুব বেস্ট ফ্রেন্ড ছিলাম। তো সেখান থেকে আমাদের শুরু, এখন পর্যন্ত আমাদের ওই একটাই সার্কেল। বন্ধুত্ব থেকেই সংগঠনটা জি। হলো এবং সেই বন্ধুত্বটা শক্তভাবে টিকে আছে সংগঠন দ্বারাই। জি। সংগঠনটা আপনাদের ফ্রেন্ডশিপের সিমেন্টিং এজেন্ট জি। বলা যাচ্ছে, মানে এটাই বলতে পারছেন। জি। তাহলে সারাক্ষণ এই যে সারাক্ষণই বন্ধুদের সাথেই। জি, তো এই কারণে কি হয়, মানে এই কারণে হচ্ছে গিয়ে ধরেন বসছি আড্ডা দিচ্ছি, আড্ডার চলে কিছু একটা মাথায় চলে আসে, সংগঠন নিয়ে এমনিতেই আসে অটোমেটিক। ঘোরাঘুরি পছন্দ হয়? হ্যাঁ, অনেক। কোথায় ঘুরতে গিয়েছেন রিসেন্টলি, এই গল্প যদি আমাদের কয়েকটা বলবেন। আমি রিসেন্টলি ঘুরতে গিয়েছি হচ্ছে গিয়ে সিলেটের পাঁচতলা। সিলেটের পাঁচতলা অনেক চমৎকার একটা জায়গা, তো ওইখানে গিয়েছি। তারপর গেছি হামহাম জলপ্রপাত। এটা তো অনেক কঠিন জায়গা, পারলেন আপনারা? জি জি, কয়জন গিয়েছিলেন? আমরা ওইখানে গিয়েছি 10 জনের মতো। আসলে মানে মানে থ্রিলিং না থাকলে, অ্যাডভেঞ্চারাস যদি না হয় তাহলে ট্রাভেলিং এর আসলে মজাটা একটু কমে যায়। আর যত বেশি থ্রিলিং তত বেশি মজা। এবং হামহাম যে জায়গাটা, ওই জায়গাটাতে মানে যাওয়ার সময় এই পানি, এই জোক, এই সাপ, তারপর একটা ঝর্ণা পাওয়া যায়। ওই ঝর্ণাটা এই এত 2-3 ঘন্টা হাঁটার যে ক্লান্তিটা, ওই ঝর্ণাটা দেখলে মনে হয় সব শান্তি 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 চলে চলে আসে। আসে না? হ্যাঁ, অবশ্যই। তারপর ওইখানে আমাদের সাথে গিয়েছিল আমাদের একটা ছোট বোন আছে, এবার এইচএসসি দিয়েছে। বাহ, ওর নাম ইতু, বেশ সাহসী মেয়ে। মানে বেশ সাহসী। ওর পায়ে মনে হয় 7 থেকে 8টা যোগে ধরছে আর কি। তারপরও মানে গেছে, একটুও মানে নার্ভাস হয়নি। মেয়েরা তো সাধারণত তেলাপোকাই ভয় পায় আসে। আবার সে হচ্ছে গিয়ে স্কাউটসের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। ও বাপ রে বাপ। সে প্রচন্ড সাহসী একদম। আচ্ছা, খুবই ভালো। এর বাইরে আমরা পরিবারে কে কে আছেন, তার কি সাপোর্ট করেন কিনা আপনার এই সংগঠন যে কাজ করতেছেন? হ্যাঁ, অবশ্যই আমার আব্বু আম্মু সবাই সাপোর্ট করে। তো আমার জীবনে ধরেন সব থেকে বেশি যদি অবদান কারো থেকে থাকে, আমার মনে হয় যে আমার বন্ধু যে শাহিদুর রহমান হিমু, যার জন্য আজকে অনুবীক্ষণ এই জায়গায় আসছে, আমি ফ্র্যাঙ্কলি বলতে পারি। এবং আমরা সবাই এই পর্যায়ে আসার জন্য তার একটা বড় অবদান রয়েছে। একটা প্রশ্ন আপনাদের করাই হচ্ছে না, আপনারা বলছেন বন্ধু থেকেও সংগঠনটা করলেন, সংগঠনের নাম অনুবীক্ষণ। অনুবীক্ষণ কেন? অনুবীক্ষণ হচ্ছে কি, অনুবীক্ষণ এমন একটা যন্ত্র যার মাধ্যমে সমাজের বলছি, যার মাধ্যমে ছোট ছোট যে অণুগুলো আছে বা পরমাণুগুলো আছে সেগুলোকে আমরা দেখতে পারি। তো আমরা কি করি, সমাজের যে জিনিসগুলা মানুষ খালি চোখে দেখতে পারে না, বা ধরেন একটা পলিথিন, কেউ কিন্তু আসলে এটাকে এত ইয়ে করে নেয় না, গুরুত্ব দেয় না, সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই। কারণ এই জিনিসটার জন্য কিন্তু আমাদের বন্যা হয়, যখন বৃষ্টি পড়ে এই জিনিসটার জন্য আমাদের বন্যা হয়। তো এই জন্যই আমরা যে ছোট ছোট জিনিসগুলো মানুষ দেখি না সেগুলো আমরা করার চেষ্টা করি বা করে থাকি। আপনি আপনার বন্ধু গল্প বলছিলেন, শফিকুর রহমান হিমু, আরো কেউ আছে? জি, আরও বলতে মানে শফিকুর রহমান হিমু, বদরুল ইসলাম, এই দুজন হচ্ছে প্রতিষ্ঠাতা মানে আমার সাথে। আর হচ্ছে গিয়ে তৌহিদ আহাদ হৃদয়, মোহাম্মদ পারভেজ ইসলাম, নূর আলম আর মুর্শেদ, এই 4 জন হচ্ছে গিয়ে সহকারী প্রতিষ্ঠাতা। আচ্ছা, এই 7 জন মিলেই আমরা সিলেট সরকারি কলেজ থেকে আমাদের শুরু হয় যাত্রা। আজকে এই অবস্থায় আছি। করবি স্বপ্ন আছে কোনো? স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না শুনেছি, সুতরাং আপনি বেঁচে আছেন এবং চমৎকার কাজ করছেন, নিশ্চয়ই স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্ন তো অবশ্যই আছে। স্বপ্ন আছে দেশটাকে কিছু একটা দেবার, মানে এই আফসোসটা নিয়ে যাতে মরতে না পারি যে
আমি কিছু করতে পারলাম না, বা আমাকে লোকজন কিছু একটা ভালো কিছুর জন্য মনে রাখলো না। আচ্ছা, মানে আপনি দেশের জন্য এমন কিছু করতে চান যাতে আপনার মৃত্যুর পরেও আপনাকে মানুষ মনে রাখে, তাই তো? মনে রাখাটাই কি উদ্দেশ্য না, দেশের জন্য কাজ করার দেশের উদ্দেশ্য? জন্য কাজ করাটা হচ্ছে মূল উদ্দেশ্য। যত ভালো কাজ করবেন মানুষজন আপনাকে মনে রাখুক বা না রাখুক। আচ্ছা, আপনার মতে দেশের এখন কি কি সমস্যা আছে বলে আপনার মনে হয়? বাংলাদেশ অনেকটা সমস্যা, কিন্তু মেজর কয়েকটা সমস্যা আপনার চোখে মনে হয় যে সমস্যাগুলো খুব বেশি প্রকট। এখন তো খুব বেশি প্রকট হচ্ছে, মানুষের বিবেক বোধটা চলে গেছে, ধর্ষণটা খুব বেশি রকম ভাবে বেড়েছে। আর সচেতনতা দরকার এগুলোর জন্য। সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বিবেক বোধটা জাগ্রত করা। আচ্ছা, আচ্ছা। এর জন্য মানুষের বিবেক বৃদ্ধির জন্য আপনি কি কাজ করছেন বা আপনার সংগঠন? হ্যাঁ, আমরা এটা নিয়ে বিভিন্ন পোস্টার করতেছি, তারপরে হচ্ছে র্যালিটা করতেছি। আজকে অনুষ্ঠানে আসার আগে শুনলাম আপনারা খুব ব্যস্ত ছিলেন, কি করছিলেন? আমরা আসলে কেমন সংগঠন নিয়ে আমরা সবসময় চিন্তা করতে থাকি যে কীভাবে কী করা যায়। সমাজে তো অনেক দেখা যায় অনেক প্রতিভা থাকে যে আমরা দেখতে পাই না, বা ওরা হচ্ছে সুযোগ সুবিধার অভাবে ওদের প্রতিভাটা ঠিক মতো বিকশিত হয় না। আচ্ছা, আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। আর হচ্ছে বিভিন্ন সমাজের সমস্যা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি, কথাবার্তা বলি, এগুলো কোনোভাবে কোনো সমাধান দেওয়া যায় কিনা, কিছু করা যায় কিনা, এগুলোর জন্য ওই জিনিসগুলো নিয়ে আর কি আলোচনা। আরিয়ার কাছে ছোট্ট করে প্রশ্ন জানতে চাই, মানে এটা উত্তর দিবেন। সেটা হচ্ছে কি, সংগঠন করা কেন জরুরি? ছেলেমেয়েরা তো আর অনেক কাজ আছে, কেউ একা একা গান গাইতে পারে, একা একা মানে বসে বসে বই পড়তে পারে, একা একা ঘুরতে পারে, কিন্তু সংগঠন করা কেন জরুরি? দেখেন, সংগঠন হচ্ছে কি এমন একটা জায়গা, একটা কথা আছে না, দশমিক পরীক্ষা ছাড় দিতে না। তো আমরা যারা সংগঠন করি তাদের অনেক সাপোর্ট থাকে। ধরেন সবাই একসাথে যদি একটা কাজ করি, একটা স্পিরিট থাকে যে এই কাজটা আমরা করতে পারবো। আমি যদি একা একটা কাজ করি, দিন শেষে আসলে আমি একা করতে পারি না, আলটিমেট যে গোলটা আছে ওইটা আমি করতে পারি না। সেজন্য সংগঠন জরুরি, কারণ সংগঠনের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আপনি অনেক কাজ করতে পারবেন, এবং পরিশেষে আপনি সমাজের একটা সাপোর্ট পাবেন। মানে একা একা যেটা সম্ভব সংগঠন করলে আর সেটা আপনি বাকি পাচ্ছেন। মানুষজন এগিয়ে আসবে। এগিয়ে আসে, উদ্বুদ্ধ করে। আচ্ছা, জীবন নিয়ে আপনার কোনো পরিকল্পনা? জীবন নিয়ে বলতে গেলে আমার হচ্ছে কি পেশনটাকে প্রফেশন করার খুব বেশি ইচ্ছে। আমি যেহেতু ভিডিও এডিটিং করি, সংগঠন করি, তো আমার ইচ্ছে আছে এইগুলোর কম্বিনেশন করে একটা মানে এমন একটা কিছু দাঁড় করানো, যাতে সমাজের, আমি সমাজ নিয়েই চিন্তা করতে ভালোবাসি, সমাজের কিছু একটা বা সমাজকে কিছু একটা দিতে পারি এই চিন্তা করে বা আমার মানে পেশনটাকে প্রফেশন করার খুব বেশি ইচ্ছা। চমৎকার আড্ডা চলছে আজকে বৃহস্পতিবারের সন্ধ্যায়। আসলে আমরা যদি কাজ মানে সৃষ্টিশীল মানুষদের সাথে কথাবার্তা বললে মনটাই সবসময় ভালোই হয়ে যায়। এই যে ছেলেমেয়েরা কাজ করে যাচ্ছে, তাদেরকে যখন ডাকলাম আমাদের অনুষ্ঠানে আসার জন্য, তার আগেও তারা পোস্টারিং করছিল, রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় জায়গায় ঘুরে ঘুরে পোস্টারিং করছিল সচেতনতা বৃদ্ধির জন্য। আপনারা শুনেছি ধর্ষণের বিরুদ্ধে কাজ করেছিল, কয়েকটা পোস্টারিং করেছেন। এখন তো ধর্ষণ একেবারে বেড়ে গিয়েছে, মানে পত্রিকার পাতা খুললেই মানে এই খবর। আমাদের এটা কেন বাড়ছে বলে আপনার মনে হয়? এই যে এই ক্রাইমটা কেন বেশি হচ্ছে বলে মনে হয়? দর্শন আসলে মানুষ বলে হচ্ছে কি অনেকে অনেক কথা বলে, যারা ভিকটিম হচ্ছে কিন্তু আপনার বয়সী মেয়েরাই, এবং যারা ভিকটিম করছে তারা কিন্তু, যারা মানে ক্রাইমটা করছে তারা কিন্তু আপনার বয়সী ছেলেরাই। এই ব্যাপারে একটা কথা বলি, এই ব্যাপারে হচ্ছে বিচার ব্যবস্থাটা আমাদের দেশে হচ্ছে নড়বড়ে হয়ে গেছে। সেটা প্রথমেই দায়ী হচ্ছে বিচার ব্যবস্থাটা। যদি সেরকম কোনো নেওয়া হতো, মানে বড় একটা বিচার হতো, আপনার মনে শাস্তি যদি হতো ধর্ষণের, তাহলে কোনো একটা স্টেপ নিলে এগুলা থাকতো না আসলে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সেটা যে আমরা একটা মানুষ ধর্ষণ করছে, পাল্টে যাচ্ছে, স্বাভাবিক আরেকটা মানুষ চিন্তা করবে এগুলো বলে কিছু হবে না। আর আমি একটা নিষেধ করি, 5 বছরের একটা শিশুকে ধর্ষণ করতে কিন্তু ওর কাপড় কখনো দায়ী হয় না। হ্যাঁ, অনেকে বলে যে এগুলা যে কাপড়ের জন্য রেপ দায়ী, তারপরে আর কি বলে একটা মানুষের ছাত্রী তাকে দর্শন করা হয়েছে, এরকমই তো আমরা শুনছি এখন, বৃদ্ধা পর্যন্ত ধর্ষিত হচ্ছে 90 বছরের একজন বৃদ্ধা। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো কাপড়ের দোষ হতে পারে না। এটা তো অবশ্যই হচ্ছে গিয়ে মেন্টালিটি। যে ছেলেগুলা ধরেন আছে, আমাদের মধ্যে অনেক ছেলেপেলে আছে, আপনি দেখলে বুঝবেন না যে এরাই কিন্তু করতে পারে কাজটা। তো আপনি বলছিলেন যে সংগঠন কেন করা জরুরি, আমার মনে হয় যে এই জিনিসগুলো থেকে আমাদের বাঁচা দরকার। এখন হচ্ছে গিয়ে সমাজকে বাঁচানোর আগে এই জিনিসগুলো থেকে আমাদের আসলে বাঁচা দরকার। এই জিনিসগুলো থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের সংগঠন করা জরুরি।
আমার সংগঠনে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে বাজে চিন্তা মাথায় আসবে না, সেটাই তো মূল কথা। আরো আমরা হচ্ছে নীতি শিক্ষা দিই, যে বাচ্চাগুলো আসে সংগঠন করতে। আমাদের তো হচ্ছে ছোট থেকে বড় পর্যন্ত সদস্য সংখ্যা এরকম, আমাদের দেখা যাচ্ছে এইচএসসিতে পড়ে, এসএসসি লেভেলের স্টুডেন্টগুলো আমাদের সাথে যুক্ত। এখন আমরা তাদের হচ্ছে মেইন যেটা শিখাই সেটা হচ্ছে নীতি শিক্ষাটা দিই আগে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অনুবীক্ষণ সংগঠনের সাথে। আমাদের সাথে আছে জহুরুল ইসলাম শাহরিয়ার এবং করবী নুসরাত। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে একদম চলে এসেছি, শুনছিলাম তাদের গল্প, তাদের চমৎকার কাজের গল্প। অনুবীক্ষণের মাধ্যমে সমাজ যা দেখে না তা ওরা চোখে আঙুল দিয়ে সমাজকে দেখিয়ে দিতে চায়, সমাজ যাকে অবহেলা করে তার জন্য তারা কাজ করতে চায়। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই চমৎকার একটা আড্ডায় আমাদের আগামী বৃহস্পতিবার দেখা হবে আরও দুজন সৃষ্টিশীল এবং সাংগঠনিক মানুষের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। শুভরাত্রি।